ক্লাসের প্রথম পার্ট নিয়ে কথা বলেছি, আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো সবাইকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে একটু কষ্ট করে জাস্ট প্রত্যেকে একটা শেয়ার করে দিবা। ওকে, প্রত্যেকে একটা শেয়ার করে দিবা, জাস্ট একটা শেয়ার করে দিবা ভাইয়া, আর কিছু লাগবে না, জাস্ট একটা শেয়ার করে দিবা। আমরা এখনই ক্লাসটা শুরু করছি, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, তোমাদের সাথে আমিও শিখবো। ওকে, আসো। আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি পরিকল্পনার প্রকারভেদের বেসিক কিছু বিষয় নিয়ে, যেখানে আমরা বলেছি পরিকল্পনাকে আমরা প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগ করতে পারবো, পরিকল্পনাকে আমরা চাইলে কি করতে পারবো, মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ করতে পারবো, এবং সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ করতে পারবো। মাথায় রাখো, এই অধ্যায়ের হার্ট হচ্ছে এটা, অর্থাৎ যারা শুধু এই পরিকল্পনাটা ভালোভাবে শিখতে পারবা, এটার প্রকারভেদটা ভালোভাবে শিখতে পারবা, তাদের এই অধ্যায়ের 90% পড়া শেষ। সো আজকের আলোচনাতে আমরা শুধু পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণী বিভাগের ডিটেইলস আলোচনা করব তোমাদের সাথে। যারা এর আগের ক্লাসটা মিস করেছ তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিবা। আজকে আমরা আবারও একটু তোমাদের সুবিধার্থে পরিকল্পনা নিয়ে একটু কথা বলবো। দেখো ভাইয়া, আমরা গত ক্লাসে বলেছি প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগটা খুব ভালো করে পড়েছি, মনে আছে? যেখানে আমি বলছি লক্ষ্য, একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা। তো একাত্মক পরিকল্পনা কোনগুলো সেগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আমরা পড়েছি, কার কার মনে আছে? মনে থাকার কথা, এই টেকনিকটা আমাদের সবারই মনে থাকার কথা। লেখাগুলো ভালো মতো বোঝা যাচ্ছে না, এটা হয়তো একটু নেটের কারণে। আমি জাস্ট বলে দিচ্ছি, পরিকল্পনাকে মূলত আমরা তিন ভাগে ভাগ করব। পরিকল্পনাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রকৃতিগত শ্রেণী বিভাগ, মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ, আরেকটা হচ্ছে আমাদের সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। এই তিন প্রকার। আমার কথা শুনবা, তাহলেই হবে ইনশাল্লাহ, বেশি কিছু লাগবে না। যারা লাইভে আছো, হ্যাঁ, যারা আজকে আমার ফার্স্ট ক্লাস করছো তাদের জন্য আমি আবারও বলছি, আমি দীর্ঘদিন যাবত আছি তোমাদের সাথে টিচিং প্রফেশনে। সো যারা আমার ক্লাস করবা ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে যেতে পারবা ক্লাস শেষে, এতটুকু বিশ্বাস আমার আছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই সবার বন্ধু বান্ধব যারা হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচের পরীক্ষার্থী, সবাইকে একটু কাইন্ডলি মেনশন এবং শেয়ার করে দাও, যাতে করে আমরা একই সাথে ক্লাসটা করতে পারি। দেখো, তো আমরা যেখানে ছিলাম, এই প্রকৃতিভিত্তিক শ্রেণী বিভাগকে আমরা তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে লক্ষ্য, একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা। এখন একাত্মক পরিকল্পনা কি? একাত্মক পরিকল্পনা মানে হচ্ছে যে পরিকল্পনাটা শুধুমাত্র দীর্ঘমেয়াদের জন্য একবারই প্রণয়ন করা হয়, শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্য সাধনের জন্য একবারই যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা কয়বার প্রণয়ন করা হবে? একবার। কিসের জন্য? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। ক্লিয়ার? একাত্মক পরিকল্পনা নিয়ে আর কারো কোনো প্রবলেম না, জাস্ট এই বিষয়টা মাথায় রাখলে হবে। এখন একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা কি? স্থায়ী পরিকল্পনা মানে হচ্ছে, খেয়াল করবা, যে পরিকল্পনাটা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বারবার কি করতে হয়? প্রণয়ন করতে হয় বারবার। এখানে স্থায়ী মানে কিন্তু একবার না, স্থায়ী মানে হচ্ছে স্থায়ী পরিকল্পনা হবে বারবার। একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনাটা বারংবার একই ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে হয়, প্রতি বছর পরিকল্পনা প্রণয়ন করতে হয়, যে পরিকল্পনাটা সেটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এখন একটা বিষয় এখানে ঝামেলা লাগবে তোমাদের, সেটা হচ্ছে এই একাত্মক পরিকল্পনা কোনগুলো, স্থায়ী পরিকল্পনা কোনগুলো, মনে রাখবো কিভাবে? সেজন্য তোমাদের এগুলো মনে রাখার জন্য আমরা একটা টেকনিক গত ক্লাসে পড়িয়েছি। কার কার মনে আছে একাত্মক পরিকল্পনার টেকনিক? একটু শিখাও তো আমাকে। একাত্মক পরিকল্পনা কিভাবে মনে রাখবো, আমি কিভাবে চিনবো? মনে আছে একাত্মক পরিকল্পনাগুলো কিভাবে মনে রাখবো? একাত্মক পরিকল্পনা মানে একাত্মক মানে হচ্ছে একবারই চিন্তা ভাবনা করবো। তো তোমাদের চিন্তা ভাবনা জাস্ট একবারই করবা। কি ধরনের চিন্তা ভাবনা করবা সেটা একটু চিন্তা করো। একাত্মক পরিকল্পনা মনে আছে কিনা? মনে থাকার কথা। হ্যাঁ, একটু একজন লিখে দাও তো, একাত্মক পরিকল্পনা কিভাবে মনে রাখবা, একটু লিখে দাও তো। এটা কিসের ক্লাস? আপনাদের ক্লাসটা হচ্ছে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের ক্লাস। একাত্মক পরিকল্পনা আমরা কিভাবে মনে রাখবো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমাতুর জোহরা ইতি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া কোন বইয়ের এটা? এটা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের একাত্মক পরিকল্পনা। ওকে, একাত্মক পরিকল্পনা আমরা, আসসালামু আলাইকুম স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা একটু বন্ধু বান্ধবকে একটু মেনশন করি যে ফারজানা আক্তার লিজা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ হাসান, বোঝা যায় না লেখাগুলো। লেখা বোঝা যাবে, আমি যেগুলা লিখবো সেগুলা বোঝা যাবে, স্লাইডের গুলা একটু ছোট হওয়াতে কম বোঝা যাবে। ওকে, বোঝা যায় না লেখাগুলো। তাহলে একাত্মক পরিকল্পনা মনে রাখবো কিভাবে? আমরা বলেছি, মনে আছে কি বলেছি? মনে থাকার কথা আমরা বলেছি এই কথাটা, প্রচুর বিয়ে করবা। ঠিক আছে, মানে তোমার একাত্মক পরিকল্পনাই হবে প্রচুর বিয়ে করা, প্রচুর পরিমাণে বিয়ে করা। হ্যাঁ, যেহেতু 4টা পর্যন্ত ইসলামে জায়েজ আছে, অন্তত সেই পর্যন্ত তো যাইতে পারবা। ওকে, তাহলে আমরা একাত্মক পরিকল্পনা মনে রাখবো জাস্ট এই লেখাটা দিয়ে, যে আমার একাত্মক পরিকল্পনা মনে রাখার জন্য এই টেকনিকটা আমরা ইউজ করেছি গত ক্লাসে। যারা যারা লাইভে ছিল তারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, আগের ক্লাস করি নেই, আচ্ছা আগের ক্লাস করো না সেজন্য আমরা একটু বলে দিচ্ছি এটা। তাহলে একাত্মক, আসসালামু আলাইকুম জান্নাতুল নাইমা, অরুণ সাহা, নুসরাত আক্তার মেহু, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। লু বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ মেনশন করার জন্য। একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। তাহলে এই যে একাত্মক পরিকল্পনা আমি মনে রাখবো কিভাবে? এই যে আমি বলছি প্রচুর বিয়ে করবা, এটা দিয়ে। এখন প্রচুর বিয়ে করবা বলতে আমরা কি বুঝি বলো তো? একটু দেখি, লাইভে দেখি। এর আগে বলেছিলাম, যারা গত ক্লাস করেছো তারা জানো এটার মানে। তারা একটু কমেন্টে জানাও, প্রচুর বিয়ে করবো বলতে আমরা কাকে বুঝবো? একাত্মক পরিকল্পনা গুলোকে বুঝবো। তাহলে একাত্মক পরিকল্পনা যে আমি প্রচুর বিয়ে করব, সেটা আবার কি? এই প্রচুরটা কি? বলো, প্রতে কি বুঝবো আমরা? প্রতে কি বুঝবো? প্রতে কাকে বুঝবো? প্রকল্পকে। প্র মানে হচ্ছে প্রকল্প। ওকে, প্রতে আমরা প্রকল্পকে বুঝবো। এরপরে বিতে কি? বিশদ পরিকল্পনা। এরপরে কতে হচ্ছে কর্মসূচি, তাই না? আর বাতে হচ্ছে বাজেট। এই 4টা জিনিস আমরা একটু মাথায় রাখবো। ওকে, এই 4টা জিনিস ক্লিয়ার তো সবাই? সবাই ক্লিয়ার? যারা লাইভে আছো তারা জানাও, একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে এখনো জিজ্ঞাসা করতেছে, আজকে হেডিং আছে, ক্লাস হেডিংটা একটু দেখো। এটা হচ্ছে 3য় অধ্যায়। এটা হচ্ছে আমাদের 2য় পত্রের 3য় অধ্যায়। 2য় পত্রের 3য় অধ্যায়। 3য় অধ্যায় মানে পরিকল্পনা, প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। আজকে এটা 2য় পার্ট। এর আগে আমরা একটা পার্ট শেষ করেছি, আজকে 2য় পার্ট। সো আমরা একাত্মক পরিকল্পনাগুলো মনে রাখবো কিভাবে? একাত্মক পরিকল্পনাগুলো মনে রাখবো কিভাবে? যে প্রচুর বিয়ে করবা, মানে প্রতে হচ্ছে কি বলবো? প্রতে কি বলবো? প্রকল্প। প্রকল্প একটা একাত্মক পরিকল্পনা। বিতে হচ্ছে বিশদ পরিকল্পনা। কতে হচ্ছে কর্মসূচি এবং বাতে হচ্ছে বাজেট। তাহলে এই 4 ধরনের বিষয় হচ্ছে আমাদের একাত্মক পরিকল্পনাগুলো। তাহলে একাত্মক পরিকল্পনাগুলো আমরা কিভাবে মাথায় রাখবো? আমরা এভাবে মাথায় রাখবো যে প্রচুর বিয়ে করবো মানে হচ্ছে একাত্মক পরিকল্পনা। জাস্ট এটাই মনে রাখবো, এটা ভুলার কোনো কথা না। আর একাত্মক পরিকল্পনাটা কি? দীর্ঘমেয়াদের লক্ষ্য অর্জনের জন্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনাটা একবারই করা হয়, সেটাই হচ্ছে একাত্মক পরিকল্পনা। এটা আজীবন পর্যন্ত একবারই করা হবে। ওকে, ক্লিয়ার? যারা ক্লিয়ার হয়েছে একটু ক্লিয়ার লিখো, একটু ক্লিয়ার লিখো। ভাইয়া কোনটা বুঝতেছো না? একাত্মক পরিকল্পনা মনে রাখবো আমরা এই টেকনিকটা দিয়ে, প্রচুর বিয়ে করবা। অর্থাৎ প্রতে প্রকল্প, বিতে বিশদ পরিকল্পনা, কতে কর্মসূচি, বাতে বাজেট। ওকে, এই 4টা জিনিস হচ্ছে একাত্মক পরিকল্পনা। ক্লিয়ার?
থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর বিয়ে করবা, জাস্ট ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা, একটু জাস্ট কমেন্ট করে জানাও। আর একটু মজা করার জন্য বন্ধু বান্ধবকে নিয়ে আসো। হ্যাঁ, আমরা এখন তাহলে একটু দেখবো, আমরা এই যে একাত্মক পরিকল্পনা বলেছি, এই যে দেখো, যদিও তোমরা স্পষ্ট দেখবা না, তারপরে আমি বলি, এই যে কর্মসূচি, কতে প্রকল্প, প্রতে বিশদ পরিকল্পনা, বাজেট, তাহলে এই চারটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। এখন যদি এমসিকিউ আসে নিচের কোনটি একাত্মক পরিকল্পনা, তাহলে কি অ্যান্সার দিতে পারবো না? আমরা একটু দুই একটা এমসিকিউ দেখি এখান থেকে। ওকে, তোমাদের সুবিধার্থে আমরা দুই একটা এমসিকিউ একটু দেখবো। দেখো প্রশ্ন এসেছে, ধরো এই এমসিকিউটার দিকে একটু খেয়াল করো, কোনটি একাত্মক পরিকল্পনার ধরন? এখন তোমরা অ্যান্সার করো, বলো তো কোনটি একাত্মক পরিকল্পনার ধরন? এগুলা কিন্তু আমরা আগে পড়িয়েছি, একটু তোমরা ক্লিয়ার? ওকে, ওয়ালাইকুম আসসালাম এমডি ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা বেশিক্ষণ হয় নাই, জাস্ট এখনই শুরু করেছি, কোনো সমস্যা নাই, জাস্ট করো। তাহলে একাত্মক পরিকল্পনা তুমি এখান থেকে কিভাবে বের করবে বলো, নিচের কোনটি একাত্মক পরিকল্পনা? তাহলে এই যে কর্মসূচি পেয়েছ, প্রচুর বিয়ে করবা, মনে আছে? তাহলে কোনটা হবে তোমরাই বলো, কোনটা হবে? কোনটা হবে বলো, নিচের কোনটি একাত্মক পরিকল্পনার ধরন? তোমরাই বলো, দেখি কারা কারা বলতে পারো। সঠিক উত্তরটা একটু বলো, সঠিক উত্তরটা একটু বলো, নিচের কোনটি একাত্মক পরিকল্পনার ধরন? জাস্ট তুমি ওই টেকনিকটা মাথায় করে নিয়ে আসো এখানে, জাস্ট এই টেকনিকটা মাথায় করে নিয়ে আসো, কোনটা হবে একাত্মক পরিকল্পনা বলো তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বাকি যারা লাইভে আছো একটু 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 দ্রুত, একটু দ্রুত। জি ভাইয়া, ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, দেখো তো অ্যান্সারটা কি আসতেছে, আমাদের উত্তরটা। আমার এখানে কমেন্ট লেটে আসে কেন বুঝলাম না। আচ্ছা, দ্রুত দ্রুত, আমি কমেন্ট পাচ্ছি না তোমাদের, আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করো প্লিজ। একাত্মক পরিকল্পনার ধরন কোনটি? দেখো এই যে কর্মসূচি আছে এখানে, সো এটাই হচ্ছে একাত্মক পরিকল্পনা। এবার স্থায়ী পরিকল্পনা আমরা শিখবো। স্থায়ী পরিকল্পনা শেখার আগে আমরা স্থায়ী পরিকল্পনার জন্য একটা টেকনিক মনে রাখবো, যে স্থায়ী পরিকল্পনা কি। আমি বলেছি দীর্ঘমেয়াদী একটা উদ্দেশ্য অর্জনের পূর্ব পর্যন্ত যে পরিকল্পনাটা প্রতিবারই বা বারংবার প্রণয়ন করতে হয়, বা বারবার যে পরিকল্পনা করতে হয় একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য, সেই পরিকল্পনাকে আমরা স্থায়ী পরিকল্পনা বলবো। এই স্থায়ী পরিকল্পনাগুলা হচ্ছে আমাদের 7টা থেকে 8টা, তবে আমরা 7টা এখানে মাথায় রাখবো। এই 7টা পরিকল্পনা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এখন কথা হচ্ছে এই 7টা যে স্থায়ী পরিকল্পনা, সেটা আমি কিভাবে মাথায় রাখবো, সেটা আমরা তো ভুলে যাব, কারণ এই 7টা স্থায়ী পরিকল্পনা আমাদের পক্ষে মনে রাখা একটু কষ্টকর। সেজন্য এটার জন্য আমি জাস্ট তোমাদের সামনে একটা টেকনিক উপস্থাপন করব, সেটা তোমাদের আশা করি ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই টেকনিকটা মাথায় রাখলে তোমরা জাস্ট স্থায়ী পরিকল্পনা খুব সহজে করতে পারবা। সেটা কি? তোমার এক বান্ধবী আছে মনে করো, তোমার ওই বান্ধবীর নাম হচ্ছে ধরো পরি। পরি নামের বান্ধবী আছে কারো এখানে? একটু জানাও তো, পরি। ওকে, এই পরি কি করছে, তোমার এই বান্ধবী পরি কি করছে, কৌশলে, সে একটা কৌশল অবলম্বন করছে। সেই কৌশলে কি করেছে বলতো, কৌশলে আইনের নিয়ম নীতি না মেনে, বুঝছো, সে আইন মানে নাই, আইনের কোনো নিয়ম নীতি মানে নাই, সে আইনের নিয়ম নীতি না মেনে, নিয়ম নীতি না মেনে, সে আইনের কি করছে, নিয়ম নীতি না মেনে কি করেছে, 18 বছর হওয়ার আগেই, 18 বছর হওয়ার আগে কি করছে, আইনের নিয়ম নীতি না মেনে
প্রেমিকের সাথে কি করেছে, পালিয়েছে। ওকে, এরকম আছে তোমাদের আশেপাশে কোনো বান্ধবী আছে, পরিণামের কেউ আছে? একটু জানাও তো, আমি একটু দেখতে চাই কার 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 আশেপাশে এরকম ঘটনা ঘটছে, একটু দেখাও, একটু কমেন্টে জানাও তো কার কার আশেপাশে এই ঘটনা ঘটছে কিনা। তোমাদের আশেপাশে এই জাতীয় ঘটনা ঘটেছে কিনা একটু জানাও তো, সবাই একটু জানাও। না, ঘটে নাই। হায় রে, আমার আশেপাশে এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে, বুঝছো, যার কারণে আমি এই জিনিসটা মাথায় আছে। তাহলে পরি কি করছে, পরি কৌশলে আইনের নিয়ম না, নীতি না মেনে সে কি করছে, তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এখন পরিতে কি হবে ভাই, পরিতে কি, সেটাই তো কথা। পরি বলতে আমরা কাকে বুঝবো বলো তো? দেখো, তোমরা যদি স্থায়ী পরিকল্পনাগুলা দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবা, ঠিক আছে? একটু লেখো, একটু জানাও তো, সবাই জানাও তো, ক্লিয়ার, লেখাটা ক্লিয়ার, একটু দেখো। পরি, পরিতে আমি জাস্ট এটা প্রতে ধরো প্রক্রিয়া লিখলাম, প্রক্রিয়া। হ্যাঁ, কৌশলতে কৌশল, আইনতে আইন, নিয়মতে নিয়ম, নীতিতে নীতি, প্রতে প্রতে হচ্ছে প্রক্রিয়া তো লিখলাম, তাহলে এখানে প্রক্রিয়া হবে না, এটা হচ্ছে প্রতে হচ্ছে এখানে প্রক্রিয়াকে দুইবার লিখে ফেলছি, তাহলে নিয়ম নীতি কৌশল, প্রকল্প লিখেছি, কর্মসূচি। হ্যাঁ, হাসার কিছু নাই, এটা মজা করে লিখেছি। তাহলে এই তথ্যটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো, তাহলেই হবে। তাহলে আমরা জাস্ট এই তথ্যটা দিয়ে মনে রাখবো, আমাদের একার্থক স্থায়ী পরিকল্পনাগুলোকে মনে রাখার জন্য জাস্ট এটা ইউজ করব। পদ্ধতি লিখি নাই, এই যে এটা যে কোনো, আচ্ছা এটাকে কেটে দিই, পদ্ধতি লেখো, পদ্ধতি। ওকে, স্থায়ী পরিকল্পনা। দেখো, স্থায়ী পরিকল্পনা আমি যদিও একটু ইয়া করে লিখেছি, এটাকে তোমরা জাস্ট এটা মুছে দিলাম আমি তোমাদের বোঝার জন্য, আমি আবারও বলছি। পথে হচ্ছে পদ্ধতি, কৌশল, আইন, নিয়ম, নীতি, প্রক্রিয়া, এই জিনিসগুলোকে আমরা একসাথে বলবো স্থায়ী পরিকল্পনা। তাহলে স্থায়ী পরিকল্পনাকে আমরা মনে রাখতে পারবো, স্থায়ী পরিকল্পনাগুলোকে আমরা মনে রাখতে পারবো, একটু জানাও তো। আমি একটু কমেন্ট দেখতে পাচ্ছি খুব কম, কমেন্ট খুব কম দেখতে পাচ্ছি। যারা লাইভে আছো একটু কষ্ট করে জানাও যে স্থায়ী পরিকল্পনাগুলোকে আমরা মনে রাখতে পারবো। যারা লাইভে আছি একটু জানাই, যারা লাইভে আছি একটু জানাই। একেবারেই যদি ভিউ কম হয় সেক্ষেত্রে তো আমরা লাইভটা কন্টিনিউ করব না। আপনারা বুঝলাম না, এত সুন্দর ক্লাসগুলা। পদ্ধতি লিখছি তো, পদ্ধতি লিখেছি, প্রথমে ভুলে আমি প্রক্রিয়া লিখে ফেলছি দুইবার। পদ্ধতি, ওকে। একটু দ্রুত গতিতে পড়াইলে ভালো হবে, ওকে। তাহলে আমরা এখন একটু দেখবো, দ্রুত গতিতে পড়াবো, আজকের পড়া একটু দ্রুত গতিতে পড়াবো। আমরা একটু দেখবো এখানে এসে যে আমরা কি কি লিখেছি। এই যে পরি, পরিতে পদ্ধতি, পথে পদ্ধতি, তারপরে কৌশল, আইন, নিয়ম, নীতি, প্রক্রিয়া, আর রীতিটা বাদ পড়ছে, রীতিটা ওখানে আছে, ওই যে পরিতে রীতি, রীতে রীতি, আমার খেয়াল ছিল না রীতি লিখতে। ওকে, পদ্ধতি, রীতি, জাস্ট ওই লাইনটা মাথায় রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি যে পরি আইনের নিয়ম নীতি না মেনে, আচ্ছা যাক, যেটা লিখেছি সেটা জাস্ট মাথায় রাখলে হবে, এত কিছু জানার দরকার নাই। আমরা যতটুকু লিখেছি ততটুকুই এনাফ। এখন আমরা একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। দেখো,
অনেক সময় আমাদের প্রশ্ন আসে এখানে লক্ষ্যের মধ্যে কিন্তু একটা জিনিস আছে বাজেট লক্ষ্য। ওকে, বাজেট লক্ষ্য। আবার আমাদের স্থায়ী পরিকল্পনার মধ্যেও কিন্তু আমরা একাত্মক পরিকল্পনার মধ্যেও আমরা কিন্তু বাজেট দেখি। আবার আমাদের যখন কার্যভিত্তিক পরিকল্পনার মধ্যে মাস্টার পরিকল্পনা আমরা শিখবো, সেখানেও একটা মাস্টার বাজেট আছে। তিন রকম। ওকে, সো একটার সাথে আরেকটাকে মিলাবা না, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখন আসো আমাদের তাহলে প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ গেল, মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা খুব সহজে মনে রাখতে পারবো। মেয়াদ ভিত্তিক মানে হচ্ছে 3 মেয়াদে হবে, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী বললে আমরা বুঝবো হচ্ছে 0 থেকে 1 বছর মেয়াদের জন্য যে পরিকল্পনাটা করা হয় সেটা স্বল্প মেয়াদী। 1 থেকে 5 বছরের জন্য যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয় সেটা মধ্যমেয়াদী। আর 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয় সেটা দীর্ঘমেয়াদী। তাহলে আমরা এই যে মেয়াদী পরিকল্পনার মধ্যে আমরা স্বল্প মেয়াদী হচ্ছে 0 থেকে 1 বছর, মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 5 বছরের অধিক সময়ের জন্য পরিকল্পনা প্রণয়ন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার। একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা? তো অ্যান্সার করতে পারবো? বোর্ডের লেখাগুলো বোঝা যায় না, বোর্ডের লেখাগুলো বোঝা যাবে না, আমি তো বললামই অনেক বড় একটা চার্ট। এই চার্টটাকে বোর্ডে আনতে গেলে একটু ঝামেলা। হ্যাঁ, তারপরে আমি আনার চেষ্টা করেছি, এটা আসলে ওইভাবে বোঝা যাবে না। আমার কথা শুনে তোমাদের নোটটা করতে হবে। যারা আমার কথা শুনবা তারা নোটটা করে নিও কষ্ট করে, আর শেয়ার করে দিলে বাকিরা দেখতে পারবে। আমি বলি, আমি আবারও একবার রিপিট করি, সেটা হচ্ছে প্রকৃতিগতভাবে পরিকল্পনা 3 প্রকার। একটা হচ্ছে লক্ষ্য, একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা গুলাকে আমরা মনে রাখবো জাস্ট একটা টেকনিকে, সেটা হচ্ছে প্রচুর বিয়ে করবা। ওকে, যেমন কি প্রকল্প, প্রধান বিশদ পরিকল্পনা, কর্মসূচি আর বাজেট। এরপরে দেখো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা গুলোকে আমরা মনে রাখবো কিভাবে? আইনের নিয়ম নীতি না মানে, কৌশলে আইনের নিয়ম নীতি না মেনে প্রেমিকের সাথে ফলায়। জাস্ট এই 7টা জিনিস আসবে এখানে। এই 7টাই হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। পথে হচ্ছে পদ্ধতি, রীতে রীতি, তারপরে সে কৌশলে কৌশল, আইনের মানে আইন, তারপরে নিয়ম, তারপরে নীতি, তারপরে প্রেমিকতে আমরা বুঝবো হচ্ছে প্রক্রিয়া। ওকে, এই জিনিসগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তাহলে আমাদের স্থায়ী পরিকল্পনা শেষ, একাত্মক পরিকল্পনা শেষ। আর একাত্মক পরিকল্পনার কথা কি বলেছি? যেটা দীর্ঘমেয়াদের জন্য একবারই প্রণয়ন করা হবে। ওকে, যেমন মেট্রো রেল নির্মাণ, এটা একটা একাত্মক পরিকল্পনা, দীর্ঘমেয়াদের জন্য এই প্ল্যানিংটা একবারই করা হয়েছে। ওকে, এরপরে দেখো আমাদের স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা বলছি একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনাটা বারবার প্রণয়ন করা হবে। ওকে, এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এখন আসো আমরা কৌশলগত পরিকল্পনা পড়বো। কৌশলগত পরিকল্পনা পড়লে মূলত এটাকে 3 ভাগে ভাগ করা হবে। কৌশলগত পরিকল্পনা কি? একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, ভাইয়ারা একটু খেয়াল করবা। একটা হচ্ছে কি? বিভাগীয় পরিকল্পনা, একটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, আর একটা হচ্ছে মাস্টার পরিকল্পনা বা সামগ্রিক পরিকল্পনা। এখন আমরা এই 3টা বিষয় সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নেব। দেখো, বিভাগীয় পরিকল্পনা বলতে আমরা কি বুঝবো? বিভাগীয় মানে হচ্ছে এক বিভাগের সাথে আরেক বিভাগের সামঞ্জস্যটা অর্থাৎ রাখার জন্য। এটা বলতে আমাদের দেশের বিভাগ না, আমাদের উৎপাদন বা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দেখবা উৎপাদন বিভাগ আছে একটা আলাদা, যারা উৎপাদন নিয়ে কাজ করে। ক্রয় বিভাগ, তারা ক্রয় নিয়ে কাজ করে। বিক্রয় বিভাগ আছে, যারা বিক্রয় নিয়ে কাজ করে। এই প্রত্যেকটা বিভাগ ভিত্তিক আলাদা আলাদা পরিকল্পনা। অর্থাৎ আমার ক্রয় বিভাগের জন্য একরকম পরিকল্পনা আমরা করব, আবার বিক্রয় বিভাগের জন্য অন্যরকম একটা পরিকল্পনা করব, আবার আমাদের উৎপাদন বিভাগের জন্য একরকম পরিকল্পনা করব। এই জাতীয় পরিকল্পনাগুলোকে আমরা কি বলবো? বিভাগীয় পরিকল্পনা। ক্লিয়ার কিনা একটু বলো তো, ক্লিয়ার কিনা? যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে জানান বিভাগীয় পরিকল্পনা ক্লিয়ার। বিভাগীয় পরিকল্পনা ক্লিয়ার? হ্যালো স্যার, হিসাব বিজ্ঞান 2য় পত্র না। লক্ষ্য পরিকল্পনা কি? লক্ষ্য পরিকল্পনা হচ্ছে জাস্ট আমরা কোন একটা উদ্দেশ্যকে সামনে রেখে যে পরিকল্পনাটা করব সেটাই হচ্ছে লক্ষ্য।
লক্ষ্যের মধ্যে অনেকগুলা জিনিস আছে, যেমন বাজেট লক্ষ্য একটা লক্ষ্য, মিশন আছে, রাজনৈতিক লক্ষ্য আছে, কৌশলগত লক্ষ্য আছে, কার্যগত লক্ষ্য আছে, কোটা আছে, সীমারেখা আছে। বাজেট লক্ষ্যটাই এক ধরনের কোটা, মাথায় রাখবা। ওকে, সো এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নাই। আমরা আলোচনা করব মূলত বিভাগীয় পরিকল্পনা নিয়ে। এখন আলোচনা করছি, তাহলে বিভাগীয় পরিকল্পনা বলতে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। এবার আসো আঞ্চলিক পরিকল্পনাকে কি, অঞ্চল ভেদে প্রতিষ্ঠান যে পরিকল্পনা প্রণয়ন করে। মনে করো অঞ্চল ভেদে কিন্তু আমাদের মানুষের জীবনযাত্রার মান, চাল চলন, খাবার দাবারের ধরন সবকিছুই কিন্তু পরিবর্তিত হয়। কারণ আমাদের মনে করো ঢাকার মানুষের যে এরকম লাইফস্টাইল আবার রাজশাহীর মানুষের সেই রকম না, রাজশাহীর মানুষের যে রকম সেটা আবার সিলেটের মানুষের না, সিলেটের মানুষের আবার যে রকম সেটা আবার চট্টগ্রামের মানুষের না। সো অঞ্চলের ক্ষেত্রে আমাদের পরিকল্পনাগুলোকে কি করতে হবে, আলাদা আলাদা ভিত্তিক করতে হবে। আর সর্বশেষ হচ্ছে মাস্টার পরিকল্পনা। মানে কি, এই মাস্টার পরিকল্পনাকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলি, জাস্ট মাথায় রাখবা। এই যে বিভাগীয় পরিকল্পনা 1 এবং আঞ্চলিক পরিকল্পনা 2, এই দুইটার সমষ্টি হচ্ছে আমাদের কি 3। অর্থাৎ 1 + 2 মানে কত হয়, 3। তাহলে 1 কি, বিভাগীয় পরিকল্পনা, 2 কি, আঞ্চলিক পরিকল্পনা, সমান 3। 3 কি, মাস্টার পরিকল্পনা। দ্যাট মিনস এই বিভাগীয় পরিকল্পনার সাথে আঞ্চলিক পরিকল্পনা যখন একত্রিত হয়ে যায়, এই দুইটা সমষ্টিকেই আমরা মাস্টার পরিকল্পনা বা সামগ্রিক পরিকল্পনা বলবো। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। পরিকল্পনা অধ্যায়ের ক্লাস ক্যাপশনে লিখে রাখছে হিসাব বিজ্ঞান। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে আলাপ করবো, সমস্যা নাই। এটা কেন লিখছে সেজন্য কোন একটা নির্দিষ্ট মিশনকে সামনে রেখে যে পরিকল্পনাটা করা হবে, হ্যাঁ, সেটাকে আমরা লক্ষ্য পরিকল্পনা বলি। ওকে, আমরা এখন আলোচনা করব এমসিকিউ গুলা নিয়ে। দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা এখন আমাদের সামনে চলে আসবে খুব সুন্দর করে। দেখি আমি এমসিকিউ গুলার অ্যান্সার তোমাদের কাছ থেকে আস্তে আস্তে দিব। স্থায়ী পরিকল্পনার প্রকার বলো, কোনটি স্থায়ী পরিকল্পনা হতে পারে বলো দেখি। আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই সবার কাছে, কোনটি স্থায়ী পরিকল্পনা হতে পারে বলো। স্থায়ী পরিকল্পনা কোনটি? আমরা সবাই জানি স্থায়ী পরিকল্পনা কোনটি। আমরা বলেছি কি, পরি কি করছে, জাস্ট এটা মাথায় রাখলে তুমি পারবা স্থায়ী পরিকল্পনা কোনটি, খুব সহজ। এরপরে নিচের প্রশ্নটাও, এটাকে যদি আমি 2 ধরি, 2 নাম্বার প্রশ্ন, এটাকে 3 ধরলাম, তোমরা জাস্ট অ্যান্সার করো। 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, স্থায়ী পরিকল্পনা কোনটি বা স্থায়ী পরিকল্পনা কোনটি। দেখো স্থায়ী পরিকল্পনা কোনটি একটু বলো তো, 2 এবং 3 স্থায়ী পরিকল্পনা। আমি একটু কমেন্টে দেখতে চাই, যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই এটা বুঝবা, এটা পারবা, কারণ এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি যে স্থায়ী পরিকল্পনা কি, স্থায়ী পরিকল্পনা আমরা কিভাবে বুঝবো। এটা হচ্ছে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের 3য় অধ্যায়, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের 3য় অধ্যায়। ওকে, তাহলে স্থায়ী পরিকল্পনা কি, যারা লাইভে আছেন তারা একটু জানান, লাইভে যারা আছেন তারা একটু জানান স্থায়ী পরিকল্পনা কি। 3 বি, একজন লিখছে 3 বি, 3 বি, 1 সি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন একটু কমেন্টে জানান 2 ঘ। কার্যভিত্তিক পরিকল্পনা তো এটার অংশ। আমরা কি বলেছি, কার্যভিত্তিক পরিকল্পনা মূলত 3 প্রকার। একটু দেখাই, আমি আবারও দেখাই, 2 প্রকার, সেটাকে আবার 3 প্রকারে ভাগ করেছি। একটু দেখাই তোমাদের জন্য, আমি আবারও দেখাই। এই যে এখানে আলোচনা করেছি, দেখো কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে এই যে এখানে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং
মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। আমরা বলেছি বিভাগীয় পরিকল্পনা হচ্ছে কি, যেটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের জন্য করা হবে, আর আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে অঞ্চল ভেদে করা হবে, আঞ্চলিক। আর মাস্টার মানে হচ্ছে সামগ্রিক পরিকল্পনা, টোটাল বিভাগীয় প্লাস আঞ্চলিক সবকিছু মিলে যে সমষ্টিগতভাবে প্ল্যানিংটা করা হবে। আর এই তিনটাই হচ্ছে মূলত কার্যভিত্তিক পরিকল্পনা। কারণ কার্যভিত্তিক পরিকল্পনা মানে হচ্ছে কাজের ধরন অনুসারে, কাজের ভিত্তি অনুসারে যে পরিকল্পনাটা করা হয় সেটা কার্যভিত্তিক পরিকল্পনা। আই থিঙ্ক এগুলা নিয়ে আর কথা না বললেও চলবে। ওকে, আমি জানি তোমরা বুঝেছ। আমাদের এখানে যে 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন আমি বলেছি, 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন অনেকেরই হয়েছে। কারণ এই যে 2 নাম্বার, ধরো এই প্রশ্নটা কি ছিল, স্থায়ী পরিকল্পনা কোনটি? তো আমরা তো জানি স্থায়ী পরিকল্পনা হচ্ছে কৌশল, কারণ পরিকৌশলে পালিয়েছে। এরপরে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? আমরা জানি কি নীতি কি বলতো? ওই যে নিয়ম নীতি না মেনে, আইনের নিয়ম নীতি মানে নাই, তার মানে নীতি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝেছো। এবার আমরা আরো কিছু এমসিকিউ চলে যাব। আচ্ছা, লক্ষ্য জিনিসটা, নীতি রীতি, আচ্ছা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। মনে রাখবা নীতি কি, নীতি জিনিসটা কি, নীতি জিনিসটা কি আমি কিভাবে বুঝবো? একটা খেয়াল করো, প্রাতিষ্ঠানিক একটা লক্ষ্য অর্জনে যদি তুমি স্পেশাল কোনো টাস্ক করো, অথবা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে যদি তুমি বিশেষ কোনো কাজ সম্পাদন করো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে নীতি। এটার জন্য আমাদের যে দিক নির্দেশনা দিবে সেটাই হচ্ছে নীতি। তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যে বিশেষ কাজের দিক নির্দেশনা আমাদের দেওয়া হবে সেটাই হচ্ছে নীতি। এটা পরিকল্পনার একটা অংশ। ওকে, এখন প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে মনে করো একটা ধারাবাহিক প্রসেস। সেজন্য প্রক্রিয়ার ইংরেজি কিন্তু আমরা সবাই জানি প্রসেস। প্রসেসটা কি? মনে করো একটা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ধারাবাহিক একটা কার্যাবলী, মানে একটার পর একটা। অর্থাৎ প্রথমে তুমি কি করবা? মনে করো প্রথমে তুমি একটা ডিসিশন নিবা, এই ডিসিশন সম্পূর্ণ হওয়ার পরে পরে আরেকটা কাজ সম্পাদন করবা, এই কাজটা সম্পূর্ণ হওয়ার পর আরেকটা কাজ সম্পূর্ণ করবা। এই যে ধারাবাহিক ভাবে একটা কাজের যে প্রক্রিয়াটা, সেটাকে প্রসেসটা, সেটাকে আমরা বলবো প্রক্রিয়া। ওকে, আর এই প্রক্রিয়া ভিত্তিক কাজ কি করার জন্য, সম্পাদনের জন্য যেটা নেওয়া হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পদ্ধতি। সো এই জিনিসগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো, সেজন্য এই জিনিসগুলো আমাদের অত বেশি না পড়লেও হবে। এখন একাত্মক পরিকল্পনা কি? আমি বলেছি যে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বড় ধরনের উদ্দেশ্য অর্জনের যেগুলা একবারই করা হবে সেগুলা একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। এখন একটা বিষয় দেখাই তোমাদের সুবিধার্থে, আমরা কিছু এমসিকিউ এখান থেকে সমাধান করব, যাতে করে আমরা এই অধ্যায়ের পূর্ণ একটা ধারণা পেয়ে যাই। দেখো, গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে আমরা প্রথম যে এমসিকিউটা দেখব, নীতি। নীতি জিনিসটা কি? ধরো এটাকে আমি 1 নাম্বার ধরলাম, 1 নাম্বার এমসিকিউটা বলা হচ্ছে নীতি। তাহলে নীতি বলতে আমরা কাকে বুঝবো বা নীতি কি, সেই জিনিসটা আমরা একটু জানি, সবাই জেনে নিই। দেখো নীতি কি, নীতি বলতে আমরা কি বুঝি বলো তো? 1 নাম্বার প্রশ্ন যদি এটাকে আমি ধরি তাহলে কি বলবো? নীতি কি? একটু অ্যান্সার করো তো সবাই। নীতি, নীতি হচ্ছে কি? ধারাবাহিক কার্য সমষ্টিত প্রক্রিয়া, বিশেষ লক্ষ্য অর্জনের জন্য গৃহীত বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য প্রক্রিয়া, না বিশেষ কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশনা। কোনটি? নিচের কোনটি নীতি? থ্যাংক ইউ ভেরি মাচ। যারা অ্যান্সার করেছো সবাইকে ধন্যবাদ, সবাইকে একটা করে রিয়েক্ট দিয়ে দিলাম। ওকে, কারণ তোমরা অ্যান্সার করেছো আলহামদুলিল্লাহ। আজকে রাসেল বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি, তুমি কেমন আছো? 3 খ, থ্যাংক ইউ ভেরি মাচ। কৌশলগত পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যান। সাধারণত আমি নর্মালি একটা কথা বলি, কৌশলগত পরিকল্পনা কি, এটাকে যদি বোঝার জন্য তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ধরে নাও, মনে করো এই মার্কেটটা হচ্ছে প্রতিযোগিতামূলক মার্কেট, প্রতিযোগিতামূলক বাজার, তাই না? প্রতিযোগিতামূলক। তাহলে এই যে প্রতিযোগিতামূলক বাজারে মনে করো সিঙ্গার কোম্পানিও ব্যবসা করতেছে, আবার ওয়ালটন কোম্পানিও ব্যবসা করতেছে, তাই না? ওয়ালটন কোম্পানিও ব্যবসা করতেছে, আবার ওইদিকে র্যাঙ্কসও ব্যবসা করতেছে। একটু খেয়াল করবে। এখন এই 3টা কোম্পানিরই ফ্রিজ কিন্তু আছে, 3টা কোম্পানিরই আমরা ফ্রিজ ব্যবহার করি। হ্যাঁ,
তিনটা কোম্পানিরই কিন্তু কি করি, ফ্রিজ ব্যবহার করি। এখন কি বলবে, এই সনি র্যান্স যেটা, এদের সবচাইতে ভালো ফ্রিজ বলা হয়, অনেকে বলা হয় সিঙ্গারের ফ্রিজটা, কেউ বলে হচ্ছে সনি র্যান্সের, কারো কারো কাছে আবার ওয়ালটনেরটাও ভালো লাগে। এখন বিষয়টা হচ্ছে সিঙ্গার কোম্পানির এবং র্যান্স কোম্পানির ফ্রিজটা কিন্তু একটু দামি, হাইলি কস্টেড, যার কারণে সবাই এটা কিনতে পারে না। সেজন্য ওয়ালটন কোম্পানির প্রোডাক্টটা অর্থাৎ ফ্রিজটা কিন্তু তাদের মতো অতটা স্ট্রং না। কিন্তু সে একটা টেকনিক অবলম্বন করছে। কি টেকনিক? সে চিন্তা করেছে যে আমি যদি কম মূল্যে জনসাধারণের কাছে আমার ফ্রিজটা পৌঁছাতে পারি, তার মানে এইরকম বড় দুইটা কোম্পানির সাথে, হ্যাঁ, আমি কিন্তু মার্কেটে টিকে থাকবো। এই যে একটা প্ল্যান করেছে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান বা কৌশলগত পরিকল্পনা। তাহলে কৌশলগত পরিকল্পনাটা কি? যে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই ধরনের পরিকল্পনাকে আমরা বলবো কি, কৌশলগত পরিকল্পনা। তাহলে বর্তমানে দেখা যাচ্ছে কি, তার এই প্ল্যানটা এত বেশি সাকসেস হয়েছে, বর্তমানে সবচাইতে বেশি চলে তার ফ্রিজ। কারণ কি, তার ফ্রিজটা কম দামের মধ্যে ভালো ফ্রিজ পাওয়া যায়, কিন্তু এদের ফ্রিজ গুলো কিন্তু সবাই কিনতে পারে না। এই যে একটা প্ল্যান তারা করেছে, যে একটা সুন্দর একটা কৌশলগত প্ল্যান করেছে, এটাই মূলত স্ট্র্যাটেজিক প্ল্যান। ক্লিয়ার? তাহলে প্রতিযোগিতামূলক টিকে থাকতে হলে বা প্রতিযোগীদের সাথে টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদী কৌশলে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটাকে আমরা বলবো কৌশলগত পরিকল্পনা। আই থিঙ্ক তোমরা বুঝেছো। একের এ, তাহলে নীতি কি বলো? নীতি প্রশ্ন মানে হচ্ছে কোন কাজ সম্পাদনের সাধারণ যে নির্দেশনা দেওয়া হবে, সেটাকে আমরা বলবো ম্যানেজমেন্টের ভাষায় নীতি। অর্থাৎ কোন একটা কাজ সম্পাদনের জন্য আমাদের যে সাধারণ দিক নির্দেশনা, সেটাই হচ্ছে নীতি। আমরা কি বুঝেছি বিষয়টা? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ দিলে লাভ নাই, যদি তোমরা কোর্সে ভর্তি না হও তাহলে তো আমার চেহারা বেশি দেখবা না। আমি একটু রিকোয়েস্ট করব, যারা আমার ক্লাস করেছো, অ্যাকাউন্টিং ক্লাস করেছো, ম্যানেজমেন্ট ক্লাস করছো, আমি জানি না তোমাদের কাছে আমার ক্লাস কেমন লাগে, তবে এতটুকু আমি নিশ্চয়তা দিতে চাই, আমি ক্লাসে আসলে ফাঁকিবাজি করতে চাই না। আমি মোটেও তোমাদের সময় নষ্ট করতে রাজি না। আমি চাই আমি যতক্ষণে পড়াই, তোমাদের যাতে একেবারে পুঙ্খানুপুঙ্খু ভাবে যে জিনিসটা আমি পড়াই সেটা যাতে আদায় হয়, সেই চেষ্টাটা করি। আর কুইক ব্যাচে আমি এর চেয়ে বেশি ইফোর্ট ইনশাল্লাহ দেব। তোমরা যারা আমাকে ভরসা করো, এই রাশেদ ভাইয়া বা শাহাদাত ভাইয়া যেটাই বলো, আমার উপর যদি বিশ্বাস থাকে, তোমরা আমাদের এফআরবি 3.0 কোর্সে অ্যাড হতে পারো। কারণ এই এফআরবি 3.0 কোর্সটা এমন একটা কোর্স, স্পেশালি কমার্সিয়াল স্টুডেন্টের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, যেখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং সবগুলো সাবজেক্টেরই ক্লাস তোমরা পাবা, পিডিএফ শিট পাবা, স্পেশাল লেকচার শিট পাবা। পাশাপাশি তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সলভ ক্লাস। এরপরে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমরা স্পেশাল প্রিপারেশনের ব্যবস্থা করে দেবো। এরপরে ফাইনালের জন্য স্পেশাল সাজেশন বুক, সব ধরনের সুযোগ সুবিধা তোমরা এখানে পাবা। সো মাত্র যদি ভর্তি হতে চাও, জাস্ট 4টা সাবজেক্ট মাত্র 1490 টাকায় তোমরা অ্যাড হতে পারো আমাদের সাথে। খুব কম, মানে মার্কেটে তুমি এক মাসে একটা সাবজেক্ট প্রাইভেট পড়তে গেলেও তোমার অন্তত 5000 টাকা লাগবে বাসায় রেখে টিচার পড়তে গেলে। আর যদি কোচিং এ পড়ো, তাও এক সাবজেক্ট 1000 এর নিচে কেউ পড়াবে না। তো 1490 টাকায় তোমরা 4টা সাবজেক্ট পাবা, তাও কি একেবারে তোমার ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত, এবং পরীক্ষার মাঝখানেও আমরা সুযোগ পেলে ক্লাস দিব। এটা হচ্ছে বিশেষ। আর যেহেতু সামনে হয়তোবা লাইভ ক্লাসটা খুব কম হবে, লাইভ ক্লাস পাবা না অত বেশি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা করবা, হ্যাঁ ভাইয়া, টাকার জন্য আচ্ছা, যাদের টাকা পয়সার সমস্যা, যাদের একেবারে বেশি প্রবলেম, তারা আমাকে নক করো। হ্যাঁ, তারা আমাকে নক করো, যাদের বেশি সমস্যা আমাকে নক করো। ওকে, আমার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হয়তোবা সামনে একটা নির্দেশনা আসতে পারে, যদি লাইভ ক্লাসগুলো আমরা না নিই, ফেক বেসের ক্লাসগুলো কিন্তু আমরা নেব সবসময়। সো এই জন্য আমি বলবো যে খুব কম মূল্যে যারা অ্যাড হতে চাও, অ্যাড হয়ে যাইও, ভালো হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু আছি, ভালো হবে। আর যাদের একেবারে বেশি সমস্যা, তারা অবশ্যই আমার সাথে একটু নক করো।
আমার আইডি আছে শাহাদাত খান রাশেদ, ওই আইডিতে তোমরা নক করো। আমি জাস্ট আমাকে সার্চ দিলেই পাবা। হ্যাঁ, জাস্ট এটা SAHADAT, স্পেলিংটা একটু দেখে নিবা। ওকে, রাশেদ, এই স্পেলিংটা একটু দেখে নিবা। এই আইডিতে এ আছে, এস এর পরে কিন্তু এ আছে। ওকে, এই আইডিতে জাস্ট এই নামে আছে, তোমরা নক করবা। যাদের বেশি সমস্যা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার জন্য, কারণ আমিও তোমাদের বিষয়টা বুঝি, সবার একরকম অবস্থা থাকে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে FRB 3.0 কোর্সে আমরা যেহেতু কমার্সের সাবজেক্ট গুলা দিচ্ছি, কেউ যদি চাও যে ভাইয়া আমি শুধু আপনার কাছে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টটা পড়বো, সেটারও সুযোগ আছে। অর্থাৎ তোমাদের বাধ্য হয়ে সব সাবজেক্ট পড়তে হবে এমন না, সেক্ষেত্রে 790 টাকা করে দিতে হবে। হ্যাঁ, এই একটা বিষয়। আর যদি বাংলা ইংরেজি আইসিটি সহ, হ্যাঁ বাংলা ইংরেজি আইসিটি, যেহেতু তোমাদের মহসিন ভাইয়া ক্লাস নেবেন, তোমাদের আরো বাংলার ভালো মানের টিচার সুফিয়ান স্যার আছে, ওনারা ক্লাস নেবেন, সেক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিটি সহ যদি অ্যাড হতে চাও, তাহলে তোমরা 2490 টাকায় ফুল প্যাকেজটা পাচ্ছ। সো এটা খুবই একটা সুযোগ, তোমাদের যার যেরকম ক্রাইটেরিয়া আছে, যার যেটা মনে চায় সেই অনুসারে করতে পারে। ওকে, আমরা এবার চলে যাব আমাদের আলোচনায়। দেখো, আমাদের পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা প্রকারের বহির্ভূত, মানে স্থায়ী পরিকল্পনা আর মধ্যে কোনটা নেই? তো আমরা তো জানি যে স্থায়ী পরিকল্পনার মধ্যে প্রথম তিনটাই আছে, তাই না? তাহলে নীতি আছে, কারণ সে নিয়ম নীতি মানে নাই। কে মানে নাই? পরি। তার মানে কি? পরিতে পদ্ধতি আছে, তারপরে নীতি আছে, রীতি আছে, তারপরে কি আছে? কার সাথে পালিয়েছে? প্রেমিকের সাথে। তার মানে এখানে প্রেমিকের সাথে প্রক্রিয়া আছে। তো প্রথম তিনটাই কিন্তু স্থায়ী পরিকল্পনা, আমরা খুব সহজে বুঝে গেলাম, তাই না? তোমার এই যে স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা নিয়ে একটা দ্বন্দ্ব, আই থিঙ্ক আজকের ক্লাসের পর আর কখনো দ্বন্দ্ব থাকবে না। বলো ঠিক আছে? আজকের ক্লাসের পর আর কারো কোনো দ্বন্দ্ব থাকবে স্থায়ী পরিকল্পনা একাত্মক পরিকল্পনা নিয়ে? আজকের ক্লাসের পর আর কারো কোনো দ্বন্দ্ব থাকবে না। আই থিঙ্ক এই বিষয়টা আমি বোঝাতে সক্ষম হয়েছি। আমার ক্লাস কেমন লাগে তোমরা একটু অবশ্যই জানাবা, কারণ আমি তোমাদের সাথে আসলেই নতুন, যদিও আমি দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, বাট তোমাদের সাথে আমি নতুন। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটু মতামত, আমাদের কর্তৃপক্ষ তো শুনতে চায় যে স্যার কেমন ক্লাস নেয়, ওনারা তো আর বুঝে না। সেক্ষেত্রে তোমরা একটু মতামত দিলে আরো বেশি ভালো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পারবা? আপনার কি কোনো, হ্যাঁ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে একটা, সেখানে আমি কিছু ক্লাস রেখেছি, সেখানে পাবা ইনশাল্লাহ। যার যে ধরনের প্রশ্ন দরকার, যার যে ধরনের হেল্প দরকার, ইনশাল্লাহ আমাকে নক করে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সাহায্য সহযোগিতা করার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পারবো। এবার পরবর্তী যে প্রশ্নটা আমরা যাব, সেই প্রশ্নটা দেখো, নিচের কোনটি একাত্মক পরিকল্পনা? প্রচুর প্রশ্ন আছে, দেখো প্রচুর প্রশ্ন কিন্তু এগুলা থেকেই আসে। কোনটি একাত্মক, কোনটি স্থায়ী, কোনটি স্ট্র্যাটেজিক, কোনটি বিশদ পরিকল্পনা, এই যে একটা বিষয়, পরিকল্পনা থেকেই সবচেয়ে বেশি 90% প্রশ্ন এখান থেকেই হয়। দেখতে পাচ্ছ আমার স্লাইডে ম্যাক্সিমাম এই জাতীয় প্রশ্ন। তাহলে নিচের কোনটি একাত্মক পরিকল্পনা বলো তো? আমরা তো জানি নিচের কোনটি একাত্মক পরিকল্পনা, বলো তো? আমরা সবাই জানি, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে একাত্মক পরিকল্পনার মধ্যে আমরা কি পেয়েছি মনে আছে? প্রকল্প পেয়েছি, ওই যে প্রচুর বিয়ে করবা। তো এখানে আমরা কি পেয়েছি? প্রকল্প পেয়েছি, মনে আছে? প্রকল্প পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভে আছেন। আচ্ছা, এই লাইভে তোমাদের স্টুডেন্ট কম থাকে কেন? 50 জন 40 জন থেকে 30 জনে চলে আসে। ক্লাস কি তোমাদের ভালো লাগে না? আচ্ছা, যদি আমার ক্লাসে লাইভে কম থাকে তাহলে তো আমি ক্লাস পাবো না ভাই। তোমরা যদি এভাবে লাইভে কম দেখাও তাহলে তো ক্লাস
তোমাদেরই লস, বুঝছো, তোমাদেরই লস। এরকম ভালো টিচার পাবা না সহজে, নিজে সুনাম করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা 4 নাম্বার ধরি। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কয় ধরনের? 4 নাম্বার প্রশ্ন ধরলাম এটাকে, যেহেতু প্রশ্নের নাম্বার দিই নেই। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কয় ধরনের? আমরা তো এটা জানি। মেয়াদ ভিত্তিক বলতে 3 ধরনের পরিকল্পনা, একটা হচ্ছে স্বল্প মেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদ। তাহলে অ্যান্সার হবে 3 ধরনের। সো এটা খুবই সহজ প্রশ্ন ছিল, সেজন্য এটা নিয়ে আর বেশি আগালাম না। মাস্টার বাজেট, আমি বলেছি এর কথা, মাস্টার বাজেট, এটাকে আমি 5 নাম্বার ধরলাম। বলো 5 নাম্বার প্রশ্নের উত্তর বলো। মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগে, বাট এই পেজে সবচাইতে বেশি মানবিকের স্টুডেন্ট। আমি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় পরিকল্পনার ক্লাস নিচ্ছি। মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? শুনলেই তো বোঝা যায় পরিকল্পনার। মাস্টার বাজেট একটু খেয়াল করবা। তিনটা, হ্যাঁ 3টা। থ্যাংক ইউ ভেরি মাচ, 3টা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ঠিকই বলছো, এখানে মানবিকের স্টুডেন্ট বেশি, যার কারণে আমাদের ক্লাসে স্টুডেন্ট কম থাকে, সেটা আমি বুঝি। ওকে, সমস্যা নাই। 5 ডি, একজন লিখছে কার্যভিত্তিক পরিকল্পনা। অবশ্যই কার্যভিত্তিক পরিকল্পনার অংশ আছে। মাস্টার বাজেট, তারপরে একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা, তারপরে কি কার্যভিত্তিক পরিকল্পনা। 4টা অপশন আছে। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা কোনটা নিব? আমি সবার কাছে জানতে চাচ্ছি, বাকি যারা আছো সবার কাছে জানতে চাচ্ছি। আর বেশি সময় আমরা ক্লাস নেব না, ইনশাল্লাহ শেষ করে দিব। সো এই অল্প কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? আচ্ছা, আমি বলি বাজেট জিনিসটা কি। বাজেট মানে হচ্ছে পরিকল্পনার একটা সংখ্যাত্মক প্রকাশ। পরিকল্পনার একটা সংখ্যাত্মক প্রকাশ। কিন্তু এখানে এই পরিকল্পনা অধ্যায়ে বাজেট নিয়ে একটা সমস্যা, সেজন্য একটা থাকে বাজেট লক্ষ্য, মানে সংখ্যাত্মক প্রকাশের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয় সেটা বাজেট লক্ষ্য। আরেকটা হচ্ছে শুধু বাজেট, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি মাস্টার বাজেট। 3টা মাস্টার বাজেট, এই 3টা বিষয় মাথায় রাখবা। এই 3টা বিষয় নিয়ে আমাদের একটু ঝামেলার সৃষ্টি হয়। মাস্টার যেহেতু বলছে, তাহলে মাস্টার বাজেট মাস্টার পরিকল্পনাতে চলে যাবে। মাস্টার বাজেট কোথায় যাবে? মাস্টার পরিকল্পনা। তাহলে মাস্টার পরিকল্পনার আরেকটা নাম কি? সামগ্রিক পরিকল্পনা। আর যদি শুধু বাজেট বলতো, তাহলে আমরা এটাকে স্থায়ী পরিকল্পনায় নিতাম, সরি একাত্মক পরিকল্পনায় নিতাম। স্থায়ী পরিকল্পনা তো একাত্মক পরিকল্পনা। শুধু বাজেট বললে এটাকে কোথায় নিব? একাত্মক পরিকল্পনা নিব। আর যদি বাজেট লক্ষ্য বলে, তাহলে এটাকে আমরা লক্ষ্যে নিব। ক্লিয়ার কিনা? ঝামেলা শেষ, ঝামেলা শেষ। বাজেট নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না আশা করি আজকের পর, কারণ মাস্টার বাজেট বলছে, সেজন্য এটা মাস্টার পরিকল্পনা যাবে। আর মাস্টার পরিকল্পনার আরেকটা নাম হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। ওকে, তাহলে 5-এর কত হবে? 5-এর গ, 5-এর গ। ক্লিয়ার? আমরা ক্লিয়ার কিনা একটু জানাই, একটু জানাই, সবাই একটু জানাই তোমরা বুঝেছ? এরপরে মাথায় রাখবা, এই কার্যভিত্তিক পরিকল্পনার মধ্যে মনে করো কোনগুলো আছে। কার্যভিত্তিক পরিকল্পনার মধ্যে কিন্তু আমাদের কি আছে? আমাদের এই যে বিভাগীয় পরিকল্পনা আছে, আঞ্চলিক পরিকল্পনা আছে, ঠিক আছে, আর মাস্টার পরিকল্পনা আছে। সো যখন মাস্টার পরিকল্পনার অ্যান্সার থাকবে সেটাই। এখন এই বিভাগীয় আঞ্চলিক পরিকল্পনা বা মাস্টার পরিকল্পনা এগুলোর মধ্যে কিন্তু আবার উৎপাদন পরিকল্পনা আছে,
হ্যাঁ, ক্রয় পরিকল্পনা আছে, বিক্রয় পরিকল্পনা আছে, সবকিছু কিন্তু কার্যভিত্তিক পরিকল্পনার অংশ। যদি আমাকে বলা হয় জনশক্তি পরিকল্পনা, ধরো বলেছে জনশক্তি পরিকল্পনা, তাহলে জনশক্তি পরিকল্পনাটা কোথায় যাবে? অবশ্যই কোথায় চলে যাবে? আমাদের এই কার্যভিত্তিক পরিকল্পনায় চলে যাবে। আমাকে যদি বলা হয় উৎপাদন পরিকল্পনা, তাহলে উৎপাদন পরিকল্পনাটাও এটা কাজের, এগুলা কাজের সাথে সম্পর্কিত, সেজন্য এটাও কার্যভিত্তিক পরিকল্পনায় চলে যাবে। তাহলে আজকের আলোচনাতে আমরা পরিকল্পনার একেবারে ডিটেলস জিনিস শিখলাম, যে আসলে পরিকল্পনা কিরকম হতে পারে। আমাদের মাঝে মধ্যে বাজেট নিয়ে সমস্যা হয়, সেই বাজেট আমরা কিভাবে সমাধান করতে পারবো, এই প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা শেয়ার করেছি তোমাদের সাথে। আমি জানি না তোমরা কে কতটুকু বুঝেছ, বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে নিরাশ না করে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য। আমি আবারও বলছি, যারা আমার ক্লাস পছন্দ করো অবশ্যই মতামত জানাবা, শেয়ার করবা, বন্ধু বান্ধবকে একটু জানাবা। আর যাদের একেবারে আর্থিক সমস্যা তারা অবশ্যই আমাকে নক করবা, সমস্যা নাই। আর সবাইকে একটা উদ্দেশ্য নিয়ে বলি, সেটা হচ্ছে তোমরা যারা লাইভে আমার ক্লাস করেছো ক্লাসের মতামতটা দিবা, নোট শেয়ার করবা, বন্ধু বান্ধবকে হেল্প করবা, আর সহযোগিতার হাত একজন আরেকজনকে বাড়িয়ে দিবা, সেই প্রত্যাশা রাখি। আর একটা বিষয় না বললে নয়, আমাদের এফআরবি 3.0 এর কোর্স প্রায় শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যাবতীয় পরিকল্পনা বা প্ল্যানিং শেষ। সো আমরা এই মাসের মাঝামাঝি না হলেও শেষ দিকে এই ক্লাসটা, এই কোর্সটা শুরু করব। যেহেতু তোমাদের হাতে সময় কম, যাদের সামর্থ্য আছে, সম্ভাবনা আছে বা ইচ্ছা আছে, তারা অন্য জায়গায় ভর্তি না হয়ে, কোনো অফলাইন টিচার বা কোনো জায়গায় ভর্তি না হয়ে শুধু এখানে ভর্তি হওয়া, তোমার আর কিছু লাগবে না। এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো, বা এতটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারো। আমরা যেহেতু আছি দীর্ঘদিন, ইনশাল্লাহ পড়াচ্ছি, একটা ভালো সাপোর্ট তোমাদেরকে দিতে পারবো। তো এই হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যারা আছো লাইভে সবাই একটু দোয়া করবে আমাদের জন্য। এই মাসের শেষের দিকে আমাদের পেইড কোর্সটা শুরু হবে, এই মাসের শেষে, কারণ এখন ভর্তি চলছে, তো অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে। তারপরেও আমরা যেহেতু অনেক দীর্ঘ একটা ভালো সার্ভিস দেবো, আমরা আরো কিছু স্টুডেন্ট চাচ্ছি, তো সেক্ষেত্রে সবাই একসাথে যাতে শুরু করতে পারি। কারণ যারা পরে ভর্তি হবে তারা অনেকে কি করবে, অনেক সময় ভুল করবে, যে দেখা গেছে আগে ক্লাস হয়ে গেছে, অনেকগুলা মিস করবে। সেজন্য আমরা চাচ্ছি না কেউ মিস করুক, একসাথে যাতে সবাই ক্লাসগুলো করতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। আর সেই লক্ষ্যে, সেটার জন্য বারবার তোমাদেরকে বলছি আর কি, এফআরবি 3.0 তে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর আজকের ক্লাসটা স্পেশালি কেমন লেগেছে, আমাকে কেমন লেগেছে সেটা বলার দরকার নাই, ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবা। আর কারো কোনো হেল্প দরকার হলে অবশ্যই আমাদের পেজ আছে, পেজে নক করবা। আর যে কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ যোগাযোগ রাখবা, আমরা সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার জন্য। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ম্যানেজমেন্টের ফুল পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের যাবতীয় টোটাল ক্লাসটা শেষ করলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য। দেখা হবে তোমাদের সাথে তোমাদের এই স্বপ্ন পূরণের কোনো মঞ্চে। আর একটা কথা না বললে নয়, আসলে তোমাদের সাথে ক্লাস নিতে নিতে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে, যার কারণে এই নেশাটা ছাড়তে পারছি না এখনো। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সাথে যতটুকু সম্ভব আমার মেন্টালি, আমি যদি সবসময় ক্লাস নিতে নাও পারি, মেন্টালি তোমাদের সাথে থাকতে। সো সেই দোয়া করবা যাতে সুস্থ থেকে তোমাদের সাথে একেবারে ছোট বড় ভাইয়ের মতো থাকতে পারি, তোমাদের সুখে দুঃখে বিপদে আপদে তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের যে কোনো ক্ষুদ্র হেল্পেও যদি আমাকে প্রয়োজন হয় স্মরণ করবা, ইনশাল্লাহ আমি নিরাশ করবো না। সো সবাইকে সালাম জানিয়ে আল্লাহ হাফিজ।